জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিয়ে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, এক ক্লিকে আপনারা দেখে নিতে পারবেন। তো শুরু করে নিই। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মাত্র একটা স্টক কভার করব, যেটা একটা স্মল ক্যাপ কোম্পানি, এবং এর বিজনেসটা নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে সমস্ত ব্যাপারটাই ডিসকাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনার কাছে কোনো ইনফরমেশানটাই মিস হবে না। আর আজকে ব্যাক টু ব্যাক এর পরে আবারও আরেকটি ভিডিও আপনারা পাবেন, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই আরও একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর গতকাল চ্যানেলে কোনো ভিডিও আসেনি। গতকাল আমাদের একটা গুগল মিটিং ছিল। গুগল মিটিংয়ে অনেকের সাথে কথা হয়েছে, খুব ভালো আলোচনা হয়েছে, দারুণ মজা হয়েছে, খুব অনেক কিছু কথাবার্তা হয়েছে, খুবই ভালো হয়েছে। তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। মানে আপনাদের সকলের সাথে কথা বলে এতটাই ভালো লেগেছে এবং সবাই সবার সাথে কথা বলেও খুব ব্যাপারটা একটা দারুণ ব্যাপার হয়েছিল। যাই হোক, এইরকম এর পরবর্তীকালে আবারও যাতে হোক, এরকম একটা আশা রাখবো আমরা সবাই। তো যাই হোক, শুরু করে নিই। তো এই ভিডিওতে দেখানো স্টকটির ব্যাপারে আমি যা কিছু বলবো সমস্ত কিছুই হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল মতামত, ঠিক আছে? সেটা ভুলও হতে পারে। সবসময় আপনারা স্টাডি করবেন, কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট। কারণ এই ভিডিওটি দেখার পর আপনারা এই কোম্পানিটাকে যদি মানে আমার কথা শুনে বাই করে নেন, তাহলে সেটা সম্পূর্ণ ভুল কাজ করা হবে। তো আপনাকে এই কোম্পানিটা নিয়ে স্টাডি করতে হবে, এর বিজনেসটাকে বুঝতে হবে এবং এই বিজনেসটা পরবর্তীকালেও চলবে কিনা সেই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে, কোম্পানি সম্বন্ধে পড়তে হবে, জানতে হবে এবং তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে সেটা নিজের বুদ্ধিতে নিতে হবে। আমার কথা শুনে কখনোই নয়, বা অন্য কারোর ভিডিও দেখে কখনোই ইনভেস্টমেন্ট ডিসিশন কখনো নেবেন না, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি জাস্ট এডুকেশন পারপাস। আমার এই কোম্পানিটা ভালো লাগে এবং এর ব্যবসাটা ভালো লাগে। এবার যে কোম্পানির ব্যবসা ভালো লাগে এবং ভবিষ্যতেও চলবে বলে মনে করা হয়, সেই সমস্ত কোম্পানিতে আমরা ইনভেস্টেড করি এবং ধীরে ধীরে আমাদের ক্যাপিটালটাকে গ্রো করার চেষ্টা করি। সেই রকমই একটা প্রচেষ্টা থাকে, ঠিক আছে? এবার আপনারা এটাকে সম্পূর্ণ এডুকেশন হিসাবে নেবেন, তারপর দেখার পর নিজেরা স্টাডি করবেন, তারপর মনে হলে তখন আপনারা ইনভেস্টমেন্ট ডিসিশন নিজের বুদ্ধিতে নেবেন, ঠিক আছে? তো ডিসক্লেমার আবারও একবার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়। বাই হোল্ড সেল সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এই যে কোম্পানিটা 1 বছরের এখন আমরা চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছি। তো 1 বছরে কোম্পানিটি ওপরের টপ লেভেল থেকে মোটামুটি একটা কারেকশানে বসে আছে। এবার 1 বছরে এই কোম্পানিটা রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত মোটামুটি 10.5%। আর 5 বছরে কোম্পানির যদি রিটার্ন চেক করি আমরা, তাহলে 5 বছরে কোনো রিটার্ন নেই। এইবার আপনাকে এমন কিছু কোম্পানি খুঁজে বার করতে হবে যে কোম্পানিগুলো লাস্ট 5 বছরে বড়সড় রিটার্ন দেয়নি এবং একই রেঞ্জের মধ্যে আছে বা ডাউন সাইডে আছে, কিন্তু তার বিজনেসটা ভালো চলছে এবং ধীরে ধীরে বিজনেসটাও বাড়ছে। তাহলে সেই সমস্ত স্টক এখনও রিটার্ন দেয়নি। এইবার সেই কোম্পানিগুলোতেই কিন্তু একটা অপরচুনিটি অবশ্যই থাকে। কখন? যখন এফআইএসডিআইসের নজরে পড়ে। আপাতত এই যে কোম্পানিটা আমি যা দেখলাম তাতে এফআইএসডিআইসের নজর পড়েছে এবং এফআইএসডিআইস তাদের কন্টিনিউয়াসলি হোল্ডিংটা ধীরে ধীরে বাড়াচ্ছে এবং পাবলিক হোল্ডিংটা ধীরে ধীরে কম হচ্ছে। তো এই ব্যাপারটা আমার একটু ভালো লাগলো এবং তারপরে কোম্পানির বিজনেসটাকে পড়েও আমার ভালো লাগলো, আপনাদের সাথেও সেটা তুলে ধরবো, ঠিক আছে? তো দেখতে থাকুন। তো এখন বর্তমানে শেয়ার প্রাইস আছে কোম্পানির 201.70 এবং 5 বছরের রিটার্ন আমরা দেখছি এমন কিছু রিটার্ন নেই, মানে 5 বছরের নেগেটিভ রিটার্ন, ঠিক আছে? নিচে এসে একটা ইউ তৈরি করেছিল, আবার নিচে চলে এসছে। কোম্পানিটি হচ্ছে ইপিএল লিমিটেড। এইবার আমি চলে আসবো একটু কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানি কি কাজ করে না করে সমস্ত ব্যাপারগুলো বুঝতে হবে। তো দেখুন, এই কোম্পানি গ্লোবালি কাজ করে, মানে আমাদের ভারতবর্ষ এছাড়া ভারতবর্ষের বাইরে সমস্ত কান্ট্রিতে, ঠিক আছে? কী কাজ করে? প্যাকেজিংয়ের কাজ করে। প্যাকেজিং, গ্লোবাল কোম্পানি, ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, প্লাস্টিক টিউবস,
ক্যাটারিং টু দ্য বিউটি, কসমেটিক্স, ফার্মা অ্যান্ড হেলথ, ফুড, ওরাল অ্যান্ড হোম। মানে যত কিছু কসমেটিক্স আইটেম আছে তার যে প্যাকেজিং, ফার্মার যে কোনো ওষুধপত্র, হেলথ কেয়ারের যে সমস্ত প্যাকেট হয়, এছাড়া নানা রকম ফুড প্রোডাক্টের যে প্যাকেট হয়, হ্যাঁ, ওরাল প্রোডাক্টের, হোম অ্যাপ্লায়েন্সেস এর যে প্যাকেজিং হয়, সেই প্যাকেজিংয়ের কাজটা করে হচ্ছে এই কোম্পানি। ঠিক আছে, ব্ল্যাকস্টোন গ্রুপ এই কোম্পানিটা। ঠিক আছে, তো ব্ল্যাকস্টোন গ্রুপও একটা বড় গ্রুপ। ঠিক আছে, কোম্পানির দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান AUM অফ অ্যারাউন্ড $511 মিলিয়ন। ঠিক আছে, তো মোটামুটি প্যাকেজিংয়ের কাজ করে, বুঝতে পেরেছেন। এবার ক্যাটাগরি ওয়াইজ রেভিনিউ যদি দেখি আমরা, ওরাল কেয়ারে রেভিনিউ আসে কোম্পানির 53%, বিউটি অ্যান্ড কসমেটিক্সে প্যাকেজিং করে রেভিনিউ আসে 34%, ফার্মা থেকে রেভিনিউ আসে 10%, হোম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল থেকে 4% রেভিনিউ জেনারেট করে কোম্পানি। এই হচ্ছে টোটাল ক্যাটাগরি ওয়াইজ কোম্পানি কী কী রেভিনিউ জেনারেট করে। EPL functions in 11 countries through 21 facilities employing 3500 প্লাস পিপল কোম্পানির কাছে আছে। আচ্ছা, একটু রেভিনিউ কোথা থেকে জিওগ্রাফিক্যাল রেভিনিউ যদি দেখি আমরা, ইউরোপ থেকে রেভিনিউ আসে 21% এবং ইউরোপে 2টো প্ল্যান্ট আছে কোম্পানি। আমেরিকা থেকে রেভিনিউ আসে 23% এবং 4টে প্ল্যান্ট আমেরিকায় আছে। তার মানে বুঝতে পারছেন এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফের ব্যাপারে আলোচনা করছে, তার মানে কিছুটা হলেও এফেক্ট অবশ্যই পড়বে, কারণ 23% রেভিনিউ আমেরিকা থেকে আসে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, 34% রেভিনিউ আসে 9টা প্ল্যান্ট থেকে, AMESA। EAP থেকে 22% অফ রেভিনিউ, 6 প্ল্যান্টস আছে ওখানে। ঠিক আছে, তার মানে আমেরিকাতে যে 4টে প্ল্যান্ট আছে সেখানেই একটু 23% রেভিনিউ যেটা আসে সেটাই একটু ভাবাবে এখন, যে কোম্পানি আমেরিকা থেকে রেভিনিউ জেনারেট করে। তো আমেরিকাতে কি সেই প্রোডাক্টগুলো এখন বন্ধ হয়ে যাবে? মানে ওষুধপত্রগুলো যেগুলো যায় প্যাকেজিং হয়ে, এবং বিউটি প্রোডাক্টস, কসমেটিক্স, এরকম নানা রকম যাবতীয় আইটেম, সেগুলো তো চলবে, দাম সেখানে বাড়ুক বা কমুক। হ্যাঁ, এবার যদি সেলসই বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই কোম্পানির কিছুটা হলেও এফেক্ট পড়বে, তবে এখন সেটা বলা যাচ্ছে না, সেটা আমরা 2 তারিখের পর বুঝতে পারবো। যাই হোক, তো EPL ম্যানুফ্যাকচার প্লাস্টিক ল্যামিনেট সিট ইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ঠিক আছে, এছাড়া সমস্ত কিছু কোম্পানির ক্লায়েন্ট যদি দেখাই, ক্লায়েন্ট বেস দেখুন, ইট হ্যাজ মাল্টি ন্যাশনাল অ্যান্ড ইন্ডিয়ান ক্লায়েন্টস। কে আছে বড় বড় ক্লায়েন্ট, ইন্ডিয়ান ক্লায়েন্ট কে আছে? PNG, ঠিক আছে, কোলগেট, ইউনিলিভার, ঠিক আছে, গ্ল্যাক্সোস্মিথ, হ্যাঁ, রকিট বেংস্টার, জনসন অ্যান্ড জনসন, ডাবর, ইমামি, হিমালয়া, পতঞ্জলি, এক্সেট্রা। এইগুলো হচ্ছে কোম্পানির সমস্ত বড় বড় ক্লায়েন্ট। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে আসে। তো মোটামুটি বুঝতেই পেরেছেন কোম্পানির ব্যবসাটা। এবার আমরা চলে আসবো একটু কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে। তো ফান্ডামেন্টালটা একটু দেখে নেবো আমরা টোটাল। এবার কোম্পানি 5 বছরে কোনো রিটার্ন দেয়নি, 5 বছরে একটা নেগেটিভ রিটার্ন আছে। তাহলে এবার 5 বছরে নেগেটিভ রিটার্ন দেওয়ার পেছনে, তাহলে তার মানে কোম্পানির কন্টিনিউয়াসলি লস হচ্ছে। এবার আমরা দেখে নেবো আসলেই কি লস হচ্ছে নাকি প্রফিটে আছে কোম্পানি, তারপর বুঝতে পারবো, সমস্ত ব্যাপারটাই দেখব। তো কোম্পানির প্রথম দেখবো মার্কেট ক্যাপ কত আছে, 6446 কোটি টাকা। তার মানে একটা ছোট কোম্পানি বলা যেতে পারে, তার মানে মার্কেট ক্যাপ অনুযায়ী বড় হতে পারে, চান্স আছে। ঠিক আছে, কোয়ার্টার রেজাল্ট আপাতত চলে এসছে, তবে কোয়ার্টার রেজাল্ট এখন দেখাবো না, আমি দেখাবো একটু অপারেটিং প্রফিট মার্জিনটা যদি দেখিয়ে দিই, তাহলে মোটামুটি 18-20% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে, যেটা খুবই ভালো। আচ্ছা, এবার আমরা দেখে নেব টোটাল ইয়ারলি কীরকমভাবে ব্যবসাটা চলছে। 2021 থেকে আমরা যদি চেক করি, তাহলে সেলস 4টে কোয়ার্টার মিলিয়ে বছরে রেভিনিউ 3092 কোটি, সেটা বেড়ে 2022-এ 3433 কোটি, বেড়ে 3694 কোটি, বেড়ে 3916 কোটি, এখন
4,137 কোটি টাকা, একটা কোয়ার্টার বাকি আছে। তার মানে কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ বাড়ছে, ঠিক আছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট 244 কোটি, 221 কোটি, 231 কোটি, 210 কোটি, এখন 263 কোটি। তার মানে রেভিনিউটা বাড়ছে ঠিক আছে, কিন্তু নেট প্রফিটটা ঠিকঠাকভাবে গ্রো করতে পারেনি, যার কারণে এটা একটু সমস্যা আছে। তো তার মানে একটু খরচটা বেশি হচ্ছে। খরচটা যেহেতু বেশি হচ্ছে, খরচটা কন্ট্রোল করতে পারলে সব কিছুই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, ইপিএসটাও আমরা যদি দেখি তাহলে ইপিএসটা মোটামুটি একটু বেড়ে এসছে। এখন একটা কোয়ার্টার বাকি আছে, তো ইপিএস কিছুটা বেড়েছে। তার মানে এখন বর্তমানে একটু ভালো সুযোগ আছে। তবে এই গ্লোবালি একটা নেগেটিভিটির কারণে কারেকশন হয়েছে। আচ্ছা, কোম্পানির কাছে রিজার্ভস যদি দেখি তাহলে 2,143 কোটি টাকা রিজার্ভস আছে এবং রিজার্ভসটা কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং বোরোয়িং আছে 846 কোটি টাকা মাত্র। রিজার্ভসের তুলনায় বোরোয়িংটা কম আছে। ফিক্সড অ্যাসেট আছে কোম্পানির কাছে 1,932 কোটি টাকা, ফিক্সড অ্যাসেটের পরিমাণও বাড়ছে, এবং টোটাল অ্যাসেট আছে 3,992 কোটি টাকা। টোটাল অ্যাসেটও ধীরে ধীরে বাড়ছে। এবার যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেখানে প্রোমোটার হোল্ডিং 51.45% আছে, কিন্তু এফআইস হোল্ডিংটা কন্টিনিউয়াসলি ধীরে ধীরে বাড়ছে, এবং ডিআইস হোল্ডিংটাও বেড়েছে, এবং পাবলিক হোল্ডিংটা যদি চেক করি তাহলে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে পাবলিক হোল্ডিংটা কমছে। 22% পাবলিক হোল্ডিং আছে, এফআইস ডিআইস তাদের হোল্ডিংটা বাড়াচ্ছে। এই জায়গাটা আমার একটু খুব ভালো লাগছে, ঠিক আছে। এবং কোম্পানির বিজনেসটাও খুব ভালো লাগছে, মানে প্যাকেজিংয়ের বিজনেসটাও চলবেই। যে সমস্ত কোম্পানি ক্লায়েন্ট দেখলেন, এছাড়া আরও বড় বড় ক্লায়েন্ট আছে ফরেন কান্ট্রিতে, তাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো তো মনে হচ্ছে না যে বন্ধ হবে, এবং প্রোডাক্টগুলো যদি চলে তাহলে প্যাকেজিংও করতে হবে সেই প্রোডাক্টে, এবং এই কোম্পানির বিজনেসটাও চলবে আশা করা যাচ্ছে। তো এই বিজনেসটা আমার খুবই ভালো লাগে, এবং এই বিজনেসটা আমার মনে হচ্ছে ভবিষ্যতেও চলবে। এবং বিজনেসটা যেভাবে বাড়ছে, মানে সেলসটা যেভাবে বাড়ছে, কোম্পানি একটু খরচ কন্ট্রোল করে ফেললেই, রেভিনিউটা ধীরে ধীরে বাড়তে থাকলে তবে কিন্তু শেয়ার প্রাইসও বাড়ার সম্ভাবনা আছে। এফআইস ডিআইসও কিন্তু ধীরে ধীরে তাদের স্টেকটা বাড়াচ্ছে। এই জায়গাটা একটা পজিটিভ জিনিস পেলাম। তো সম্পূর্ণ যে মতামতটা দিলাম সেটা আমার পার্সোনাল মতামত, এটা কিন্তু ভুলও হতে পারে। কখনো চোখ বন্ধ করে কখনোই বিশ্বাস করবেন না। আপনি স্টাডি করবেন কোম্পানিটাকে নিয়ে, সম্পূর্ণ পড়বেন, জানবেন, বুঝবেন, তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার হলে সেটা নিজের বুদ্ধিতে নেবেন, কারণ লস হলেও আপনার হবে এবং প্রফিট হলেও আপনার হবে, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।